নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমার এই ছোট্ট উদ্যোগকে সহায়তা করবেন। দেখুন, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্য সফর, দুরাত্রি, প্রায় 3 দিন। কালীঘাট মন্দির থেকে যাত্রা শুরু, মানে সিইসি গণেশ কুমার কালীঘাট মন্দিরে গেছিলেন, সেখানেও তাকে ব্ল্যাক ফ্ল্যাগ দেখানো হয় এবং কি দমদম বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই গো ব্যাক, ব্ল্যাক ফ্ল্যাগ ইত্যাদি দেখানো হয়েছিল। যদিও কমিশনের ফুল বেঞ্চ একটা জিনিস স্পষ্ট করে দিয়েছে যে এবারের বিষয়টা সম্পূর্ণ অন্যরকম। কার্যত রাজ্য প্রশাসনের উপর কমিশনের যে ন্যূনতম আস্থা নেই, কমিশনের ফুল বেঞ্চ তা কিন্তু দ্বর্থহীনভাবে স্পষ্ট করে দিয়েছে। অনেকে বলছেন কমিশন রাজ্য প্রশাসনের টুটি চেপে ধরেছে। আমি এত কড়া শব্দ বলতে চাই না, তবে একটা জিনিস স্পষ্ট, রাজ্য প্রশাসনের কোনো স্তরের উপর এই নির্বাচন কমিশনের বিন্দু মাত্র আস্থা নেই। দেখুন, ডিএম, এসপি, পুলিশের বড় কর্তা, রিজার্ভ ব্যাংক, আয়কর, এনফোর্সমেন্ট সবার সঙ্গে বৈঠক করেছে কমিশন। কাউকে কিন্তু রেয়াত করেনি। বেআইনি টাকা উদ্ধার করতে হবে, মদ উৎপাদন যেন বেড়ে না যায়, সীমান্ত যাতে সুরক্ষিত থাকে, এই সমস্ত স্পষ্ট ভাষায় এই সমস্ত কথা কমিশন বলেছে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এই বৈঠক থেকে উঠে আসছে সেগুলো হচ্ছে এরকম। এক, এবার যখনই ভোট হোক না কেন, ভোট কেন্দ্রের সামনে ভোটারদের লাইন এবং তাদের পরিচয়পত্র যাচাই করবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। 2, ভোট কেন্দ্রের ভিতরেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকবে। 3, ভোট কেন্দ্রের মধ্যে এবং ভোট কেন্দ্রের বাইরে সিসি ক্যাম্প থাকবে এবং ভোট কেন্দ্রে কিভাবে ভোট গ্রহণ চলছে সেটা ওয়েবকাস্টিং হবে এবং কমিশন নজরদারি করবে। 4, কেন্দ্রীয় বাহিনী কোথায় ডিপ্লয় হবে, কিভাবে তারা রুট মার্চ করবে, সেটা এতদিন পর্যন্ত রাজ্য প্রশাসন স্থির করত। এবার কমিশন এবং রাজ্য প্রশাসন যৌথভাবে এটা নির্ধারণ করবে এবং কমিশনের স্পেশাল পুলিশ অবজারভারের কাছেই কিন্তু আসল ক্ষমতাটা থাকবে যে কোথায় কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন হবে, কোথায় তারা রুট মার্চ করবে। 5, ভোটের দিন যদি ভোট কেন্দ্রে কোনো রকম গন্ডগোল হয়, তৎক্ষণাৎ সেখানে ভোট বাতিল হবে, পরে আবার ভোট নেওয়া হবে। 6, 2021 আমরা শুনেছিলাম যে গণনা কেন্দ্রে বিরোধী দলের এজেন্টদের মেরে বার করে দিয়েছে শাসক দল। সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতে কমিশন এবার বদ্ধপরিকর। 7, কোনো ধরনের বাইক মিছিল করা যাবে না। 8, কমিশন কি বলেছে, 9 মার্চের রাতটাই রাজ্য প্রশাসনের কাছে স্বস্তির শেষ রাত হোক। তারা যদি নিয়ম মেনে, কমিশনের নির্দেশ মেনে কাজ করে, কোনো সমস্যা নেই। কিন্তু তারা যদি অনুপ্রাণিত এবং গৃহপালিত হয়ে কমিশনের নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখায়, তাহলে তাদের ফল ভুগতে হবে। 9, এসব সত্ত্বেও কোনো আধিকারিক যদি মনে করেন যে কমিশন ক্ষণিকের অতিথি, বঙ্গেশ্বরী শেষ কথা বলবেন, কমিশনের মেয়াদ মাত্র 1.5 মাসের, তারপর সেই পূর্বের অবস্থায় ফিরে যাওয়া হবে, কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছে এই মানসিক বিভ্রান্তি রাখবেন না। কমিশনের ক্ষমতা অপরিসীম। 10, রীতিমতো গণেশ কুমারের নেতৃত্বাধীন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যের আধিকারিকদের ক্লাস নিয়েছেন যে ফার্স্ট পোলিং অফিসারের ভূমিকাটা কি হয়, জনপ্রতিনিধিত্ব আইনের বিভিন্ন ধারার ব্যাখ্যা চেয়েছেন, তারা জানেন কিনা সেটা সম্পর্কে জানতে চেয়েছেন। অনেকেই জানেন, কেউ কেউ জানেন না, ভৎসনার মুখে পড়েছেন।
11। এই যে SIR এ নাম বাতিল হচ্ছে বলে, বৈধ ভোটারদের নাম বাতিল হচ্ছে বলে যে চিৎকার জুড়েছে শাসক, রাজ্যের আধিকারিকরা তথ্য যুক্তি দিয়ে এই ন্যারেটিভের বিরোধিতা কেন করেননি সেটাও কমিশন জানতে চেয়েছে। 12, মুখ্যমন্ত্রী বলেছেন না যে ভ্যানিশ কুমার তার চেয়ার মে মাসের পরে থাকবে কিনা সেটা তিনি দেখবেন। সিইসি স্পষ্ট বলে দিয়েছেন, ইঙ্গিতটা খুব অর্থবহ, যে এবার শুধু সতর্ক করে ছেড়ে দেওয়া হবে না, নির্বাচনের কাজে গাফিলতির জন্য অনেকের চাকরি দীর্ঘ সময় রয়েছে, বাকি আছে, তাদেরকে কিন্তু কনসিকুয়েন্স ফেস করতে হবে, মানে শাস্তির মুখে পড়তে হবে যদি কমিশনের নির্দেশ মেনে তারা ভোটের কাজ না করে। এইভাবে কমিশন রাজ্য প্রশাসনের সর্বস্তরে কঠোর বার্তা দেওয়ার পর দিদিমণিকে আর চুপ করে থাকতে পারেন? মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছিলেন যে সবাইকে তলব করো নবান্নে, এবং কমিশন কি কি বলেছেন তার আধিকারিকদের সেটা মুখ্য সচিব শুনেছেন এবং দিদিমণিকে রিপোর্ট করেছেন, এবং তাতেই দিদিমণি তেলে বেগুনে জ্বলে উঠেছেন। বলছেন চেয়ারটা থাকবে তো মে মাসের পর। দিদিমণি এইসব আস্ফালন করেন, এগুলোকে খুব একটা প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দেওয়ার দরকার নেই। এখন এতই মানসিক চাপে তিনি আছেন, মাঝে মাঝে মনে হচ্ছে যে কি বলছেন, কেন বলছেন, সে সম্পর্কে তিনি নিজে কতটা ওয়াকিবহাল আমার মনে সন্দেহ আছে। কিন্তু তিনি ওখানে গ্যাঁট হয়ে বসে থাকবেন। দেখুন, কলকাতা শহরের প্রাণ কেন্দ্র মেট্রো চ্যানেল রাস্তার একটা দিক অবরুদ্ধ করে 5 স্টার ফেসিলিটি, ঈদের বাজার চলছে, লাগাতার বসে আছেন। কার্যত সেন্ট্রাল অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোড, মানে পুরো সাম্বায়ার থেকে যদি আপনি এক্সাইড হয়ে রাসবিহারী পর্যন্ত যেতে চান, অন্যান্য দিন কতক্ষণ লাগবে? ট্রাফিক জ্যাম থাকলেও হার্ডলি 50 মিনিট, এক্সেপশনাল কেস আলাদা। এখন সেটা 1.5 ঘন্টার বেশি সময় লাগছে। তার কারণ দিদিমণি সপার্ষদ বসে আছেন মেট্রো চ্যানেলে। এখন কিন্তু জনজীবন ব্যস্ত হচ্ছে না। অন্যরা কেউ মেট্রো চ্যানেলে ধর্ণা করতে গেলেই তাদেরকে পুলিশের কাছে পারমিশন নিতে হয়, যে মেট্রো চ্যানেলের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এইভাবে অবস্থান ধর্ণা করলে পুলিশ পারবে না, জনজীবন ব্যস্ত হয়ে যাবে। কি দ্বিচারিতা দেখুন এদের! নিজের বেলা আঁটি শুটি, পরের বেলা দাঁত কপাটি, একদম এটাই। দিদিমণি কিন্তু মাথার চুল ছিঁড়ছেন। উনি কিন্তু ভাবতে পারেননি প্রথমে যে SIR হবে, কোনো কল্পনাতেই ছিল না। আমি একটা জিনিস ভেবে পাই না, দিদিমণির পাশে এত আমচা চামচা বেলচা ঘুরে বেড়ায়। দিল্লির কিছু সাংবাদিক দিদিমণিকে নাকি দিল্লির খবর দেন, তবে যারা দিল্লির খবর দিদিমণিকে দেন তাদের অধিকাংশই ওই আদবানিজি, বিজয় গোয়েল প্রমুখের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। মোদিজি, অমিত শাহের জমানায় আমি জানি না তাদের বিজেপি পার্টি অফিসে ঢোকার ছাড়পত্র আছে কিনা, এবং কেন্দ্রীয় সরকারের কোনো খবর তারা আগে পায়নি কিনা। কোনো আঁচ করতে পেরেছিলেন দিদিমণি যে নির্বাচন কমিশন দেশ জুড়ে SIR করবে? পাননি। সিইসি যে এইভাবে স্ক্রু টাইট দেবে সেটাও আঁচ করতে পারেননি। তাহলে এত আমচা চামচা বেলচা, এত উপদেষ্টা দিদিমণিকে ঘিরে থাকেন, সবসময় মন্ত্রণা দেন, কোনো কাজের কথা তারা বলেন না, কোনো খবরই ছিল না দিদিমণির কাছে। তাকে ঘিরে থাকা যে ইকোসিস্টেম কতটা দুর্বল দিদিমণি আশা করি বুঝছেন। এই ইকোসিস্টেম শুধু নিজেদের দিদিমণির গুড বুকে রাখতে, দিদিমণি যে কথাগুলো শুনতে ভালোবাসেন সেই কথাগুলোই তার কানে বলেন, যার মধ্যে অনেক ক্ষেত্রেই সত্যের লেশমাত্র থাকে না। আমি একটা এক্সাম্পল দিই। 2019 সালের লোকসভা নির্বাচন, দিদিমণির ঘনিষ্ঠ এক সাংবাদিক প্রবর আমায় বলেছিলেন, কি বুঝছিস রে? আমি বললাম, দেখো দাদা, বিজেপি 15-র নিচে কোনো অবস্থাতেই যাবে না। বলে, কি বলছিস তুই? তোর কোনো আছে
বাস্তব জ্ঞান আছে? আমি বললাম কেন? আমি বললাম দেখে নিও। তিনি বললেন, আমি বললাম তোমার কি অ্যাসেসমেন্ট? বলে দেখ বিজেপি প্রচুর ভোট পাবে, ম্যাক্সিমাম 3টে আসন পাবে। ফলটা কি হয়েছিল সবাই জানেন। এক্ষেত্রে অভিষেকের ইকোসিস্টেম কিন্তু অনেক স্ট্রং, এই মাস্ট সে। অভিষেক অনেক খবর আগে পান, কারণ তার ইকোসিস্টেমের ভিতরে এমন অনেকে আছেন যাদের পেশাদারি দক্ষতা আছে। যেমন সাংবাদিক বৈঠকে অভিষেক স্টালিনগ্রাডের কথা বললেন। স্টালিনগ্রাডের যুদ্ধ এবারের নির্বাচন বামপন্থীদের বার্তা দেওয়ার জন্য। তারপরে ধর্ণা মঞ্চে গিয়ে কি বললেন? যে বিজেপি বাদে যাকে খুশি ভোট দেন। এগুলো কিন্তু বেশ একটা পরিণত বক্তব্য রাজনৈতিকভাবে। অন্য সময় অভিষেক বৈভাবে রাস পালন করেন, লাগাতার ঢপ দেন, তথ্য পরিসংখ্যানকে নিজের মনের মাধুরী মিশিয়ে পেশ করেন, সেটা আমি ছেড়ে দিলাম, ওগুলোকে আমি বলছি না। কিন্তু স্টালিনগ্রাডের যুদ্ধের সঙ্গে পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচনের যে তুলনা অভিষেক করেছেন, সেটা তার পিছনে পরিণত মস্তিষ্ক থাকা অবশ্যম্ভাবী। কারণ এই পরিণত মস্তিষ্করাই কিন্তু 2021-এ নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন করেছিল। এদের মধ্যে বামপন্থী এলিমেন্ট বেশি। তার সুফল দিদিমণি পেয়েছিলেন। ওই নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনের একজন প্রধান জহর সরকার, তাকে তিনি পুরস্কৃতও করেছিলেন। তারপরে জহর বাবুর সঙ্গে দিদিমণির সম্পর্কটি হয় ওই পার্থ অর্পিতার বাড়ি থেকে নগদ গয়না ইত্যাদি উদ্ধারের পর। যাই হোক, সে কথা তো আপনারা সবাই জানেন। কিন্তু দিদিমণির কাছে কোনো খবর থাকে না। যা খবর থাকে সেই খবর অর্ধেকগুলো বাসি। যে খবর আগাম পেলে দিদিমণি তার স্ট্র্যাটেজি ঠিক করতে পারেন, সেই খবর তার কাছে থাকে না। বলতে বাধ্য হচ্ছি, থাকে না। এবার আসুন, দিদিমণি কতটা যে চাপে, আমি যে শিরোনাম দিয়েছি না, মাথার চুল ছিঁড়ছেন। বিধানসভার ভিতরে বলেছিলেন, 9 মার্চ ধর্ণা মঞ্চে বললেন বেশি বাড়াবাড়ি করবেন না, ওরা যদি সংঘবদ্ধ হয়, জোটবদ্ধ হয়, থাকতে পারবেন তো, আমরা আছি বলি আপনারা ভালোভাবে আছেন। ইঙ্গিত দিচ্ছেন। এ তো সুরাবর্তীর মুখের ভাষা। এসব বলবেন না দিদিমণি, আমরা মিলেমিশে থাকতে ভালোবাসি। আপনি বিধানসভার ভিতরে বলেছিলেন, 9 মার্চও বললেন, যদি ওরা একজোট হয় সামলাতে পারবেন তো। কাকে ভয় দেখাচ্ছেন? কাকে চমকাচ্ছেন আপনি? ওসব 46-এর দিন চলে গেছে। এই ভারত নতুন ভারত। কেউ যদি মনে করে বাড়াবাড়ি করবে, সুরাবর্তীর সময়কে ফিরিয়ে আনার চেষ্টা করবে এই বাংলায়, মূর্খের স্বর্গে বাস করছেন। কেন বলছেন দিদিমণি এই কথাগুলো? কাকে হুমকি দিচ্ছেন আপনি? আবার সেনাবাহিনীর কথা বললেন। নবান্নে জাতীয় পতাকার মাঝখানে বসে ফোর্ট উইলিয়ামে এক সেনাকর্তা নাকি বিজেপির এসআইআর এর কাজ করছে বলেছিলেন। সেনাবাহিনী প্রতিবাদ জানিয়ে সিবি আনন্দ বোসের কাছে গেছিল। ব্ল্যাক ডায়মন্ড ইজ ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ড একটা কম্প্রোমাইজ ক্যারেক্টার। ইটস এ টাইম ফর অ্যান অ্যাকশন। ভিক্টোরিয়ান স্টাইলে 2023-এর পঞ্চায়েত নির্বাচনের আগে মধ্যরাতে এসএসসি বলে আর্তনাদ করছিলেন। সেই ব্ল্যাক ডায়মন্ড কিছু করেননি। সেনাবাহিনী অনেকদিন চুপচাপ ছিল। যখন তিনি নবান্নে 2 জাতীয় পতাকার মাঝখানে বসে সেনাবাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন, তখন সেনা চুপ করে থাকেনি। কালকেও করেছেন প্রকাশ্য মঞ্চ থেকে। একে বলে না নত্যসত্য জ্ঞান লোপ পেয়ে যাওয়া। ভারতবর্ষের সেনাবাহিনীর ক্যারেক্টার ভীষণ রকম অসাম্প্রদায়িক এবং তারা কোনো রকম রাজনীতির মধ্যে থাকে না। সংবিধানাতে শপথ নেওয়া একজন মুখ্যমন্ত্রী বারবার সেনাবাহিনীকে নিশানা করছেন, বারবার। বাংলার মানুষ কি এখনো জেগে ঘুমোবেন? আমরা কাদের হাতে রয়েছি? কোন পথে চলেছে বাংলা? যেখানে প্রশাসনিক প্রধান বলছেন ওরা যদি সংঘবদ্ধ হয় সামলাতে পারবেন তো, ইঙ্গিত বুঝতে পারছেন আপনারা? সেনাবাহিনীকে নিয়ে এসছেন রাজনৈতিক বিতর্কে।
এটা কোথায় আছি আমরা? সংবিধান মানব না, আইন মানব না, রাষ্ট্রপতিকে অসম্মান করব, সেনাবাহিনীকে বিতর্কে টেনে আনবো, নির্বাচন কমিশনকে যা মুখে আসে তাই বলে গালমন্দ করব, ভুয়ো ভোটার, অবৈধ ভোটার, মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটারদের বাঁচাবার জন্য কলকাতাবাসীর স্বাভাবিক যে জীবনের ছন্দ সেটা ব্যাহত করে উনি বসে আছেন সম্রাজ্ঞীর মতো 5 স্টার অ্যারেঞ্জমেন্টে। এরপরেও বাঙালি ঘুমোবে? আসলে আমার তৃণমূল একজন নেতা বললেন, দিদিমণি সেশনের ছায়া দেখছেন জ্ঞানেশ কুমারের, ভয় তো পেয়েছেন, উনি প্রচন্ড ভীতু, যত আস্ফালন করেন না ভিতরে ভিতরে প্রচন্ড ভয় পান। আসলে উনি রাজীবা সিনহার মতো অনুপ্রাণিত গৃহপালিত আমলাদের চান এই ধরনের পদে, সেটা যখন হয় না তিনি তখন আর নিতে পারেন না। তিনি কমিটেড ব্যুরোক্রেসি চান, কমিটেড মিডিয়া চান, প্রয়োজনে কমিটেড ব্যুরোক্রেসি চান, এবং পশ্চিমবঙ্গের 11 কোটি মানুষ তাকে দেবী জ্ঞানে পুজো করুক, এটা তিনি চান। সেখানে কিছু ব্যতিক্রম হলেই দিদিমণি আর স্নায়ু ধরে রাখতে পারেন না। দিদিমণি একটা জিনিস বুঝে গেছেন, ভোট যেভাবেই হোক না কেন, নির্দিষ্ট সময় হোক বা রাষ্ট্রপতি শাসনে ভোট হোক, যেভাবেই হোক, এবারের নির্বাচন অন্য সব নির্বাচনের থেকে আলাদা হবে। মিলিয়ে নেবেন আমার এই ভবিষ্যৎবাণী, সব নির্বাচনের থেকে আলাদা হবে। নির্বাচন কমিশনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে পশ্চিমবঙ্গে নির্বাচনটাকে গণতন্ত্রের উৎসবে পরিণত করা, যেখানে একটা স্থানীয় স্তরের নির্বাচনে 50 জন সহনাগরিকের রক্তে ভেজে বাংলার মাটি, যেখানে নির্বাচন আসলেই মায়েরা আতঙ্কিত হন কোল খালি হওয়ার ভয়ে, সেখানে নির্বাচন কমিশনের কাছে পশ্চিমবঙ্গে নির্বাচন করাটা সব থেকে বড় চ্যালেঞ্জ। দেখুন, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এসআইআর রয়েছে, তামিলনাড়ুতে তো পশ্চিমবঙ্গ থেকে অনেক বেশি নাম বাদ গেছে, কোথাও এই নাটক দেখছেন? গুজরাটে বাদ গেছে, উত্তরপ্রদেশেও অনেক বাদ যাবে, গেছেও, কোথাও নাটক নেই। আপনি নীতির প্রশ্নে সুপ্রিম কোর্টে যেতেই পারেন, সেটা আপনার অধিকার, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সওয়াল জবাব হবেই তো। কিন্তু মাঠ পর্যায়ে একটা প্রশাসন কিভাবে নির্বাচন কমিশনকে অসহযোগিতা করতে পারে তার উজ্জ্বল নিদর্শন হয়ে রইল পশ্চিমবঙ্গের এসআইআর। দিদিমণি চমকালে কমিশন তার চমকানিতে ভয় পাবে, দিদিমণি ভুল ভাবছেন। কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, জনপ্রতিনিধিত্ব আইন কমিশনের গাইডিং ফোর্স, এবং সংবিধানের 324 থেকে 329 ধারা স্পষ্ট করে বলে দেয়া আছে কমিশন কি করতে পারে কি করতে পারে না। দিদিমণি দয়া করে সংবিধানের পাতাটা উল্টান, এত গর্জন করবেন না, এই গর্জনে বর্ষণ হবে না, আপনাকে মুখ লুকোতে হবে। এখনই তো চুল ছিঁড়তে শুরু করেছেন, যত ভোট এগিয়ে আসবে তত আপনি কি বলবো কোন পর্যায়ে নিজেকে নিয়ে যাবেন সেটা ভেবেই বঙ্গবাসী হিসাবে আতঙ্কিত বোধ করছি। নির্বাচন নিয়ে যে জট ক্রমশ বাড়ছে তা আমি আগেই বলেছিলাম। 10ই মার্চ সুপ্রিম কোর্টের শুনানি ছিল। সুপ্রিম কোর্ট কি বলল? একদম কড়া বার্তা, একটা বিশেষ ট্রাইব্যুনাল তৈরি হবে। কি বলেছে সুপ্রিম কোর্ট? ভোটার তালিকায় যে এসআইআর হচ্ছে, সূর্যকান্তের নেতৃত্বে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল যেসব আবেদন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাতিল হয়েছে সেগুলোর আবেদন শুনতে একটি বিশেষ অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করা হবে। এই ট্রাইব্যুনালের নেতৃত্বকে দেবেন একজন প্রাক্তন বিচারপতি, একজন প্রাক্তন প্রধান বিচারপতি, এবং তার সঙ্গে থাকবেন প্রাক্তন বিচারপতিরা। অর্থাৎ এসআইআর প্রক্রিয়াকে নিয়ে, বাংলার নির্বাচনকে নিয়ে পুরো প্রক্রিয়াটা আদালতের হাতে চলে গেল। যেমন জুডিশিয়াল সার্ভিসের আধিকারিকরা সুপ্রিম কোর্টের নির্দেশে লজিক্যাল ডিসক্রিপেন্সির নিষ্পত্তি করছেন,
এবং যে সমস্ত আবেদন বাতিল হয়েছে সেগুলো নিষ্পত্তির জন্য অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন হবে। আর কি বলেছে, এই ট্রাইব্যুনালের যাবতীয় খরচা নির্বাচন কমিশন বহন করবে। প্রধান বিচারপতি কিন্তু শুনানির সময় তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন, যখন তিনি আগেই বলেছেন যে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে সম্পর্কের আস্থার ঘাটতি তৈরি হয়েছে, দুটোই সাংবিধানিক প্রতিষ্ঠান, আস্থার ঘাটতি তৈরি হয়েছে এবং দুপক্ষে সদিচ্ছানিত প্রশ্ন আছে। এর শেষ দেখে ছাড়বে সুপ্রিম কোর্ট, স্পষ্টভাবে বলে দিয়েছেন প্রধান বিচারপতি, এর শেষ দেখে ছাড়বেন। আইনজীবী গোপাল এস আদালতকে কি বলেছিলেন, যদি সব আপিল হাইকোর্টে যায় তাহলে আদালতের উপর বিশেষ চাপ পারবে, সুতরাং একটা বন্দোবস্ত করতে হবে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট একটি নতুন ব্যবস্থার প্রস্তাব করে যে একজন প্রাক্তন প্রধান বিচারপতির নেতৃত্বে একটি অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করতে হবে, তার সঙ্গে একাধিক প্রাক্তন বিচারপতি থাকবেন। পুরো খরচ বহন করবে নির্বাচন কমিশন। হাইকোর্টের প্রধান বিচারপতিকে এই দায়িত্ব নিতে আগ্রহী প্রাক্তন বিচারপতিদের নাম সুপারিশ করতে বলা হয়েছে। অর্থাৎ কি দাঁড়ালো, কোনো অবস্থাতেই আমার ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয় নির্ধারিত সময়ে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হচ্ছে না। এই যে অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন হবে, তারা নিষ্পত্তি করতে হবে, যারা আবেদন করেছেন তাদের আবেদনের নিষ্পত্তি না হলে তারা তো জানতেই পারবেন না তারা ভোটার না ভোটার নয়। লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসটার নিষ্পত্তি না হলে এত মানুষ কি করে জানবেন যে তিনি ভোটার থাকছেন না ভোটার থাকছেন না? ধরুন শুধু ভোটদানের অধিকার নয়, কেউ যদি মনে করেন আমি নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করব, তাহলে তার অধিকারও তো ক্ষুণ্ণ হচ্ছে যতক্ষণ না তিনি জানতে পারছেন যে তিনি ভোটার না ভোটার নন। জুডিশিয়াল সার্ভিসের অফিসাররা একজনের আবেদন খারিজ করে দিলেন, তিনি কি পরে আবেদন করতে পারবেন ফর্ম 6 দাখিল করে? ইআরওরা নিষ্পত্তি করলে দাখিল করতে পারেন, কিন্তু জুডিশিয়াল সার্ভিসের অফিসাররা আবেদনের নিষ্পত্তি করলে যার আবেদন বাতিল হলো তিনি কি করবেন? অনেক প্রশ্ন, অনেক বিভ্রান্তি, জল আরো খোলা হবে। দেশের সর্বোচ্চ আদালত বলেছে শেষ দেখে ছাড়বো। আমরাও একটাই জিনিস চাই, গণতন্ত্রের উৎসবের মেজাজে পালন হোক। নির্বাচন যদি 6 মাস পিছিয়ে যায় মহাভারত অশুদ্ধ হবে না। নির্ভয়ে রক্তপাতহীন ভোট হোক বাংলায়। সারা ভারতবর্ষ যেখানে নজির তৈরি করেছে, আমরা কেন করতে পারছি না? এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। সুপ্রিম কোর্ট যখন বলে শেষ দেখে ছাড়বো, সত্যি আশা জাগে। সর্বোচ্চ আদালতের উপর বিশ্বাস আমার রয়েছে, আপনাদেরও রয়েছে। এসআইআর হোক, সম্পূর্ণ এসআইআর হোক, নির্ভুল ভোটার তালিকা প্রকাশ হোক, তারপর নির্বাচন হোক। একজন বঙ্গবাসী হিসাবে, আপনাদের সহনাগরিক হিসাবে এটাই আমার একমাত্র দাবি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.